আজ একটা হাইপোথেসিস আপনাদের সামনে রাখতে চাই। হাইপোথেসিস এসআইআর প্রক্রিয়া নিয়ে। এসআইআর প্রক্রিয়া আপাতত শেষ হলো। এখন এই যারা ট্রাইব্যুনালে যাবেন তাদের বিষয়টা কতদিনে নিষ্পত্তি হয় সেটা দেখতে হবে, কিন্তু মূল প্রক্রিয়া শেষ হলো এবং 91 লক্ষ, কম বেশি 91 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল। আজ থেকে 6 মাস আগে ভোটার তালিকায় 7,66,00,000 ভোটারের নাম ছিল, সেটা কমে এখন এসে দাঁড়ালো 6,77,00,000। এই যে গোটা প্রক্রিয়াটা হলো 6 মাস ধরে, অনেক কিছুই আমাদের চোখের সামনে হয়েছে, কিছু জিনিস হয়েছে চোখের আড়ালে, বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর সরাসরি আমরা পেয়েছি এরকম নয়, কিন্তু আমরা আন্দাজ করে নিতে পারি। এই গোটা প্রক্রিয়াটাতে 91 লক্ষ ভোটার বাদ পড়লেন। এর মধ্যে এরকম ভোটার অনেকেই আছেন যাদের লজিক্যালি ভোটার তালিকায় থাকার কথা, তারা সন্দেহভাজন ভোটার হতেই পারেন না। অনেকেই জানেন যে তারা বংশ পরম্পরায় দীর্ঘদিন এই বাংলার বাসিন্দা, কিন্তু তারপরেও তারা বাদ পড়েছেন, এই ঝক্কির মধ্যে পড়েছেন, এই ঝুঁকির মধ্যে পড়েছেন। প্রশ্নটা হচ্ছে এর দায় কার? গোটা দায়টা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়াটাই কি ঠিক, নাকি অন্য দায়ও আছে, অন্য কারো দায়ও আছে এবং সেটাকেও আলোচনায় রাখতে হবে? আমি একটা হাইপোথেসিস আপনাদের সামনে রাখতে চাই। আমি আবার বলছি, এটা আমার অনুমান, কিন্তু এই হাইপোথেসিসের বৈশিষ্ট্য হচ্ছে যা যা ঘটেছে, যে সমস্ত প্রশ্ন তৈরি হয়েছে, তার প্রত্যেকটার উত্তর এই হাইপোথেসিস দিতে পারছে, প্রতিটি ঘটনাকে ব্যাখ্যা করতে পারছে বলে আমার মনে হচ্ছে। শার্লক হোমসের মুখ দিয়ে স্যার আর্থার কোনান ডয়েল বলিয়েছিলেন, যখন কোনো একটা ঘটনাবলী আপনি চোখের সামনে দেখছেন, একটা কোনো রহস্য আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে একটা থিওরি বানাতে হবে, থিওরি সামনে আনতে হবে, যাতে সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায়। যদি সমস্ত ঘটনা ব্যাখ্যা করা যায়, তাহলে সেই থিওরি যত আজগুবি মনে হোক না কেন, সেটাই অ্যাকচুয়ালি ঘটেছে, এটা ধরে নিতে হবে। আমি সেই সূত্র ধরেই এই হাইপোথেসিস আপনাদের সামনে রাখতে চাই, যেহেতু আমার মনে হচ্ছে সমস্ত কিছু এখান থেকে ব্যাখ্যা করা যাচ্ছে। দেখুন, এখন পর্যন্ত এসআইআর এর পরে যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠেছে, তাতে সব থেকে বেশি ভোটার বাদ পড়েছেন উত্তর 24 পরগনায়, তারপর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, মালদা, এভাবে, এবং উত্তর দিনাজপুর। আপনাদের মনে আছে যখন প্রথম এসআইআর অ্যানাউন্সমেন্ট হবে বা হয়ে গিয়েছে, বিহারের এসআইআর এর ফলাফল সামনে এসে গেছে, বিহারের নির্বাচনের ফলাফল সামনে এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় গিয়ে জনসভা করেছেন, মুর্শিদাবাদে করেছেন, নদিয়ায় করেছেন, এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি বলেছেন একজন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। শেষ পর্যন্ত 91 লক্ষর কাছাকাছি ভোটারের নাম বাদ, এবং তার মধ্যে কিছু বৈধ ভোটার আছে, খালি চোখেই বোঝা যাচ্ছে, কিন্তু তারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গোটা বিষয়টা এগিয়েছে, বাদ পড়েছেন। এবার ট্রাইব্যুনাল তাদের ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু তারা বাদ পড়েছেন। যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম যে কেন একমাত্র বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি আনা হলো। নির্বাচন কমিশন একসঙ্গে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করেছে, শুধুমাত্র বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন? কেন বাংলায় ভিন রাজ্যের অফিসার এনে এসআইআর প্রক্রিয়া করলো নির্বাচন কমিশন, যেখানে অন্য রাজ্যে কোথাও এই ধরনের ইনস্ট্যান্স নেই? এবার পুরো ব্যাপারটা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কেন সরাসরি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বাতিল করে দিল না? যেহেতু নির্বাচন কমিশন অন্য কোথাও এটা ব্যবহার করেনি, শুধুমাত্র বাংলায় করেছে, সুপ্রিম কোর্ট সরাসরি বলতে পারতো যে শুধুমাত্র বাংলার জন্য এরকম স্পেশাল একটা ক্রাইটেরিয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা করা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা করেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রাখা হয়েছিল, সেই সমস্ত ভোটারদের নথিপত্র যাচাই করার জন্য সুপ্রিম কোর্টও কেন বাংলার আধিকারিকদের ওপর নির্ভর করলো না? কেন সুপ্রিম কোর্টও বিষয়টা নিয়ে চলে গেল জুডিশিয়াল আধিকারিকদের কাছে? দেখুন, এই পুরো প্রক্রিয়াটা সামনে থেকে আমিও দেখেছি, এবং যেটা আমার দেখে মনে হয়েছে সেটা হচ্ছে, যখন নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করে, নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার কতগুলো
ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল যে এই ডকুমেন্ট আপনি জমা দিতে পারবেন, 11টা ডকুমেন্টের নাম দেওয়া হয়েছিল। এবং সেই সঙ্গে একটা কথা সেখানে নির্বাচন কমিশন আরও বলেছিল যে যদি আপনার নাম 2002-এর ভোটার তালিকায় থাকে, বা আপনার বাবা, ঠাকুরদাদা, ছোট কাকা, অর্থাৎ আপনার বংশের কারোর নাম ওই 2002-এর ভোটার তালিকায় থাকে, তাহলে আপনাকে কোনো পেপারসই দিতে হবে না, আপনি অটোমেটিক্যালি বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন। আমি এর আগেও আপনাদের বলেছি এই পয়েন্টটা তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, এবং আরও ভালোভাবে বললে রাজ্যের শাসক দলের জন্য কাজ করে যে বিশেষ সংগঠনটি আইপ্যাক, তারা পিক করেছিল যে এই একটা জায়গা আছে, এইখান দিয়ে আমরা নির্বাচন কমিশনের সমস্ত রকম বাধা ফাঁক গলিয়ে যাবতীয় ভোটার যারা বাংলায় আছেন, মানে মৃত ভোটার ইত্যাদি বাদ দিয়ে, তাদেরকে আমরা পাস করিয়ে নেব। নির্বাচন কমিশন এসআইআর করবে, এটা ঠেকানো যাবে না। এটা বুঝতে পারার পর তৃণমূল কংগ্রেসের সামনে এই চ্যালেঞ্জটা ছিল যে যাদের ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, একটা বড় সংখ্যার ভোটার, তাদেরকে কিভাবে বৈধ ভোটার করা যায়। এবং এই পয়েন্টটাকে তখন আইপ্যাক কাজে লাগানোর কথা ভাবে। এবং কিভাবে কাজে লাগানো হবে, ধরুন কারোর নাম সোহেল খন্দকার, এবার ভোটার তালিকা চেক করে তারা বার করছে আরও একজন কোনো খন্দকার যিনি 2002-এর ভোটার তালিকাতে ছিলেন। ধরা যাক পাওয়া গেল এই সোহেল খন্দকার, আমি ধরে নিলাম তর্কের খাতিরে উত্তর দিনাজপুরের বাসিন্দা সোহেল খন্দকার। দক্ষিণ 24 পরগনায় পাওয়া গেল মোতালেব খন্দকারকে। তখন সোহেল খন্দকারকে মোতালেব খন্দকারের ছেলে বানিয়ে দেওয়া হলো, অর্থাৎ এনুমারেশন ফর্মে সোহেল খন্দকারের বাবার নাম মোতালেব খন্দকার করে দেওয়া হলো। এই পুরো বিষয়টা আপনাদের মনে আছে, যখন এসআইআর প্রক্রিয়া এনুমারেশন পর্ব চলছে, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকে ব্লকে ঘোষণা করে ক্যাম্প করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও করা হয়েছিল সাহায্যকারী ক্যাম্প, তারা নাকি ফর্ম ফিল আপ করতে সাহায্য করবেন। এখন সরকারি ক্যাম্পে এই জিনিস হয়েছে এ কথা জোর দিয়ে বলা যাবে না, তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে হয়েছে, কারণ এর তো কোনো প্রমাণ নেই। কিন্তু আমার হাইপোথেসিস বলছে যে এরকম ঘটনা ঘটিয়ে বা এইভাবে ফর্ম ফিল আপ করতে সাহায্য করে তৃণমূল কংগ্রেস তারা প্ল্যান করেছিল যে দেখানো হবে মোটামুটিভাবে সবাই হয় নিজে অথবা তার বাবা কাকা 2002-এর ভোটার তালিকায় ছিলেন, ফলে তিনি আর কোনো কাগজপত্র লাগবে না, সরাসরি বৈধ ভোটার হয়ে যাবেন। এই নিয়ম তো নির্বাচন কমিশনই ঠিক করেছে। ফলে নির্বাচন কমিশন যখন ফাইনালি এনুমারেশন ফর্ম তারা স্ক্যান করে দেখতে শুরু করলেন, তখন তারা দেখলেন এই মৃত ভোটারদের তো বাদ দেওয়া গেছে। আপনাদের মনে আছে প্রায় 58 লক্ষ নাম প্রথম পর্বে বাদ গিয়েছিল মৃত, এবং একই সঙ্গে 2-3 জায়গায় নাম আছে এরকম ভোটারদের চিহ্নিত করা গেছিল। কিন্তু তার বাইরে বাকিরা সবাই দেখা যাচ্ছে তাদের বংশের কেউ না কেউ 2002-এর ভোটার তালিকায় রয়েছেন। নির্বাচন কমিশন এইখানে একটু খটকা লেগেছে। তার কারণ স্বাভাবিক, তাদের কাছে যে মোটামুটিভাবে যে রিপোর্ট ছিল তাতে তাদের একটা ধারণা ছিল যে বাইরে থেকে কিছু লোক এসছেন এবং তাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এটা হতেই পারে নির্বাচন কমিশনের ওপর বিজেপির চাপ ছিল। আমি বলছি না যে বিজেপির চাপ পুরোপুরি আমি অস্বীকার করছি, আমার হাইপোথেসিসে সেই জায়গা সেই স্পেসও আমি রাখছি। হতে পারে কেন্দ্রীয় সরকার চাপ তৈরি করেছে নির্বাচন কমিশনের ওপরে। আমাদের গোয়েন্দা দপ্তরের রিপোর্ট এই কথা বলছে, আর আপনি বলছেন এনুমারেশন ফর্মে সবার বাপ ঠাকুর দাদার নাম আছে 2002-তে, এটা হতেই পারে না। কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশন মিলিয়ে দেখছে যে ফর্মে অনুযায়ী সোহেল খন্দকারের বাবা তো মোতালেব খন্দকার, হ্যাঁ, একজন উত্তর দিনাজপুরে থাকে, একজন দক্ষিণ 24 পরগনায়, হতেই পারে যে ছেলে চলে এসছে উত্তর দিনাজপুরে। এবারে এইটাকে কোথাও কোনো গরমিল আছে কিনা বোঝার একমাত্র রাস্তা মেকানিক্যালি পুরো চেক করা। এই 7 কোটির উপর ডেটা, এত ফর্ম এভাবে মেকানিক্যালি চেক করা কখনোই সম্ভব নয়। আর এমনিতেই লোক নিয়ে তো রাজ্যের সঙ্গে টানাপোড়েন চলছিলই। রাজ্য বলছে আমার অফিসার নেই, নির্বাচন কমিশনের দরকার গ্রেড 1 অফিসার, কিন্তু রাজ্য বলছে আমার কাছে গ্রেড 1 অফিসার অত নেই, আমি দিতে পারবো না। ডেটা এন্ট্রি অপারেটর দরকার, রাজ্য যা দিচ্ছে নির্বাচন কমিশনের পছন্দ হচ্ছে না, কারণ চুক্তিভিত্তিক যারা কাজ করে ডেটা এন্ট্রি অপারেটর, সেই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে রাজি নয়। নির্বাচন কমিশন বাইরে থেকে অফিসার আনা শুরু করলো, কারণ এই মেকানিক্যাল চেকিং এটা প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার। আর দ্বিতীয়, তারা
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করা শুরু করলো। কারণ ইনিশিয়াল চেকিংয়ে তারা দেখলো কোনো কোনো জায়গায় এই জিনিসটা হচ্ছে যে যাকে বাবা দেখানো হয়েছে, যাকে ছেলে দেখানো হয়েছে, তাদের বয়সের ডিফারেন্স কোথাও 12 বছর, কোথাও 10 বছর। এআই ইন্ট্রোডিউস করা হলো, বাইরে থেকে অফিসার আনা হলো, এবং একই সঙ্গে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার জন্য স্পেশাল মডেল নিয়ে এলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, অর্থাৎ তার্কিকভাবে দেখা যাচ্ছে বাবা আর ছেলের বয়সের পার্থক্য 10 বছর 12 বছর, যেটা সম্ভব নয়। ফলে কোথাও কোনো জায়গায় ডিসক্রিপেন্সি আছে, লজিক্যালি সেটা আমরা বুঝতে পারছি। এবার এআই সেটাকে জাজ করবে। এআইকে ক্রাইটেরিয়া বলে দেওয়া হলো যে কোন কোন জিনিস দেখতে হবে, এবং এই যে দেখতে হবে যে যে জায়গাগুলো, সেখানে নির্বাচন কমিশনের ইনিশিয়াল স্ক্যানিংয়ে এটা ধরা পড়েছিল। ধরুন, খন্দকার বানান DO লেখা হয়েছে না DA। মোতালেব খন্দকার সত্যিই বাংলার বহুদিনের বাসিন্দা এবং 2002-এ তিনি ভোট দিয়েছেন, কিন্তু তিনি খন্দকার বানান DA লেখেন। আর সোহেল খন্দকারকে ছেলে বানানো হয়েছে, সেখানে ফর্ম ফিল আপ করার সময় মোতালেব খন্দকারের বানানে খন্দকার বানান DO লেখা হয়েছে। এইগুলো নির্বাচন কমিশনের নজরে এসলো এবং এআইকে বলে দেওয়া হলো যে এইগুলো সব ধরতে শুরু করো। এবার নির্বাচন কমিশনের নির্দেশে যখন এআই সফটওয়্যারের ভেতর ঢুকলো, সে কিন্তু আর কোনো কিছু না, বানানে এদিক ওদিক থাকলে, বয়সের সামান্য কিছু যদি ডিসক্রিপেন্সি নজরে পড়ে, সে এক ধার থেকে সন্দেহভাজন তালিকা তৈরি করে দিল, এবং সেটা অনেক অনেক সংখ্যায়, প্রায় বেশ কিছু সংখ্যা, 2 লক্ষ 2.5 লক্ষের কাছাকাছি। ফলে একটা বিপুল সংখ্যার মানুষ তাদের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ে গেল। নির্বাচন কমিশন এটা রিয়েলাইজ করেছিল যে এত লোক তো বাতিল হবেন না। নির্বাচন কমিশন তাদের প্রত্যেককে শুনানির জন্য কাগজ পাঠিয়ে বললেন, আসুন, আপনার ইআরও থাকবেন, আপনার বিএলও থাকবেন, তাদের সামনে আপনি কাগজ দিয়ে প্রমাণ করুন আপনি বৈধ ভোটার। ফলে যেটা অন্য কোনো রাজ্যে হলো না, পশ্চিমবঙ্গে বহু লক্ষ মানুষকে গিয়ে এই শুনানির লাইনে দাঁড়াতে হলো। এই শুনানির লাইনে দাঁড়িয়ে তাকে কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হলো যে না, আমার পূর্বপুরুষের নাম আপনি 2002-তে দেখছেন রয়েছে, কোথাও বয়সের পার্থক্য অমুক তমুক। আমার নিজের অভিজ্ঞতার কথা ক্ষেত্রে বলি, আমি এই শুনানির কাগজ পেয়েছিলাম এবং সেখানে লেখা ছিল যে আপনার বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্য 15 বছরের কম, সেজন্য আপনাকে শুনানিতে ডাকা হচ্ছে। তা আমি শুনানিতে গেছি, সারাদিন আমার সেদিন লেগেছে শুনানিতে, প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। গিয়ে যখন ইআরও এবং বিএলও যেখানে সবার কাগজপত্র পরীক্ষা করছেন, আমার টার্ম এলো, আমি প্রথমেই ইআরওকে জিজ্ঞাসা করলাম, আপনিই তো ইআরও? উনি বললেন হ্যাঁ আমি। তো আমি বললাম, আমাকে একটা ছোট্ট প্রশ্নের আগে জবাব দিন। এই যে লিখেছেন শুনানির কাগজে যে আমার সঙ্গে আমার বাবার বয়সের তফাৎ নাকি 15 বছরের কম, এই তথ্যটা আপনি বা কমিশন কোত্থেকে পেয়েছেন? উনি তখন খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ওই যে এনুমারেশন ফর্মে আপনি ফিল আপ করেছেন না ওখানে। আমি বললাম, এনুমারেশন ফর্ম আমি নিজে ফিল আপ করেছি, আমারটা নয়, আরও অনেকেরটা ফিল আপ করেছি। ওখানে কোথাও বাবার বয়স বা জন্ম তারিখ লেখার অপশানই ছিল না। উনি তখন এনুমারেশন ফর্মটা বার করলেন, আমি দেখলাম এইটুকু হোমওয়ার্ক তারা করে এসেছিলেন, আমার এনুমারেশন ফর্মের কপি ওনার কাছে ছিল, এবং চেক করে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এখানে তো এরকম কিছু নেই, বাবার নাম লেখার অপশান আছে। আমি বললাম, তাহলে আমার বাবার বয়সের সঙ্গে আমার বয়সের তফাৎটা করলো কি করে নির্বাচন কমিশন? উনি তখন বললেন, আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে আপনার বাবার ডেট অফ বার্থ আছে, তো সেইটা থেকে এটা হয়েছে। আমি বললাম, সেই ডেট অফ বার্থ কি কোত্থেকে কবে দিয়েছে এটা কি আমার জানার অধিকার আছে? উনি বললেন, দেখুন এখান থেকে আমি আপনাকে হেল্প করতে পারবো না, তবে আপনার কাছে কাগজপত্র থাকলে দিন, আমি দেখে নিচ্ছি। আমি সেখানে কাগজ দিয়ে প্রমাণ করলাম যে আমার সঙ্গে আমার বাবার বয়সের তফাৎ 30 বছরের বেশি, এবং সেটা দিয়ে আমি ওনাকে বললাম যে আপনি কিন্তু আমাকে বোঝাতে পারলেন না যে আপনি এই ডেটাটা কোত্থেকে পেয়েছেন বা কমিশন এই ডেটা কোত্থেকে পেয়েছে, ভুল ডেটাটা। কিন্তু আমার আজকে সারাটা দিন আমাকে এখানে কাটাতে হলো, কারণ আমি এখানে না আসলে আপনারা আমার নামটা ভোটার তালিকা থেকে কেটে দিতেন। এই ঝক্কি বা এই, আমি এটাকে কি বলবো, অকারণ হয়রানি বহু মানুষকে এই সময় পোহাতে হয়েছে। আমার মতো আপনাদের মধ্যে অজস্র লোক আছেন যারা এই হয়রানির ভেতর দিয়ে গেছেন। এরপরেও যারা পারলেন না নিজেদের প্রমাণ করতে বৈধ ভোটার হিসেবে, এরকম 60 লাখ লোকের নাম বাদ চলে যাওয়ার উপক্রম হলো, এবং সেই সময় পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টে গেল, এবং সুপ্রিম কোর্ট বলল যে না ঠিক আছে, এ তো দেখছি কেউ কাউকে বিশ্বাস করে না, নির্বাচন কমিশন রাজ্যকে বিশ্বাস করে না, রাজ্য নির্বাচন কমিশনকে বিশ্বাস করে না, তাহলে কাজ করা যাক, এটা জুডিশিয়াল অফিসাররা দেখুন, এই 60 লাখ লোক
কারা বৈধ না অবৈধ, তাদের মধ্যে কারা কারা বৈধ, জুডিশিয়াল অফিসাররা এটা বিচার করবেন। এবার জুডিশিয়াল অফিসার, সরকারি অফিসারই পাওয়া যাচ্ছিল না অত সংখ্যায়, আর জুডিশিয়াল অফিসার অত সংখ্যায় কোত্থেকে আসবে? যথারীতি সেক্ষেত্রেও পাশের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার আনতে হবে, তাতেও রাজ্যের এবং রাজ্যের শাসক দলের আপত্তি ছিল। সুপ্রিম কোর্ট এসব কিচ্ছু মানতে চায়নি, এবং সুপ্রিম কোর্ট বলল আসবেন ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার, আসবেন উড়িষ্যার জুডিশিয়াল অফিসার, এবং তারা বিচার করে দেখবেন। কিন্তু তারা বিচার করলে অন্তত ওই বানান ভুল, কেউ বন্দ্যোপাধ্যায় বানান DYO লেখে, কেউ শুধু DO লেখে, এইটার জন্য কাউকে বাদ দেবেন না। ফলে সেই জায়গায় যেটা AI ছেকে 60 লাখ লোককে বাদ করেছিল, সেখানে এই জুডিশিয়াল অফিসাররা ছেকে বাদ দিলেন, সেখানেও প্রায় 27 লাখ বাদ পড়ে গেলেন, যারা এখন ট্রাইব্যুনালের কাছে দৌড়বেন। এবার এই 27 লাখের মধ্যেও কিছু মানুষ, যাদের অবশ্যই বৈধ ভোটার হওয়ার সমস্ত রকম অধিকার রয়েছে, তারা রয়ে গিয়েছেন। এবার যারা বৈধ ভোটারের স্বীকৃতি পেলেন, তাদের মধ্যে যাদের বৈধ ভোটার হওয়ার কথা না এরকম মানুষের যে নেই, এটাও বোধহয় কেউ জোর দিয়ে বলতে পারবেন না। তবে এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ কোনো সিস্টেমই ফুল প্রুফ হয় না। কিছু কিছু ফাঁকফোকর থাকবেই, এবং সেখান দিয়ে কিছু লোক গলে যাবেই। কিন্তু যদি এরকম হয়, যেরকম আমাদের জুডিশিয়াল সিস্টেমে আমি শুনেছি এরকম একটা কথা আছে যে কোনো অপরাধী দরকার হলে ছাড়া পেয়ে যাক, কিন্তু কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়। তা সেই রকম যদি থিওরি এখানে অ্যাপ্লাই করা হতো, যে দরকার হলে অবৈধ ভোটার কিছু ছাড়া পেয়ে যাক, কিন্তু কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন। নির্বাচন কমিশন এরকম কোনো পথে কিন্তু হাঁটেনি, এবং এই বজ্র আটুনি করতে গিয়ে বেশ কিছু মানুষ যারা এখনো পর্যন্ত বৈধ ভোটার হতে পারলেন না, তারা এবার কাদের দোষ দেবেন? আপনারা জানেন এই ট্রাইব্যুনাল, যেখানে যেখানে ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করা যাবে, সেখানে লম্বা লাইন পড়ছে। এই দীর্ঘ লাইনে এসে লোকে দাঁড়াচ্ছেন। এদের মধ্যেও অনেক বৈধ ভোটার আছেন, হয়তো কেউ কেউ অবৈধ থাকতে পারেন, আমি জানি না। কিন্তু আমি ধরে নিচ্ছি যারা বৈধ, আমি শুধু তাদের হয়ে কথা বলছি, যে তারা এই যে ঘন্টার পর ঘন্টা ওই লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হচ্ছে, এর দায় কার? আমি আবার বলছি, এই গোটা বিষয়টা আমার একটা হাইপোথেসিস, কিন্তু এই হাইপোথেসিসে যা যা আমরা চোখের সামনে ঘটতে দেখেছি, প্রত্যেকটা ঘটনাকে ব্যাখ্যা করা যাচ্ছে। এরকম কোন হাইপোথেসিস আপনাদের কাছে যদি থাকে, যেটা সম্পূর্ণ অন্য কথা বলছে, কিন্তু তাতেও সমস্ত কিছু ব্যাখ্যা করা যাচ্ছে, আমি আপনাদের কাছ থেকে শুনতে আগ্রহী। কলকাতা বইমেলায় এক সন্ধ্যাবেলায় জাগো বাংলার স্টলে তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ সাংসদ এবং একজন অত্যন্ত কালারফুল প্রবীণ বিধায়ক একসঙ্গে বসেছিলেন। তখন এই এনুমারেশন ফর্ম জমার পর্ব চলছে বা প্রায় শেষের পথে। আমি সেখানে তাদের দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে যাই এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আমার কথাবার্তা হয়। তার মধ্যেই ওই সাংসদ মুচকি এসে আমাকে বলেন যে নির্বাচন কমিশন ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করেছিল, অবৈধ ভোটার বলে ছাপ মেরে, আমরা যা খেলার খেলে দিয়েছি। তখনই আমার মনে হয়েছিল কোনো জায়গায় কোনো একটা প্রক্রিয়া তো নিশ্চয়ই নির্বাচন কমিশনের এই স্ক্রিনিং প্রক্রিয়াকে যাতে কেউ কোনোভাবে আটকে না যান তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু সেটা তখন আমার কাছে অতটা স্পষ্ট ছিল না বিষয়টা কি। আজকে যখন এই পরিবেশ, এই পরিস্থিতি দাঁড়িয়েছে, তখন কোথাও আমার মনে হচ্ছে যে যে হাইপোথেসিস আমি আপনাদের সামনে রাখলাম, এভাবেই হয়তো ঘটনা ঘটেছে। কিন্তু আমি আবার বলছি, আমি শুধু সেই মানুষগুলোর ব্যাপারে আগ্রহী এবং সেই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি চাই যাতে ছেলে খেলা না হয়, যারা সত্যি বৈধ ভোটার, এই দুপক্ষের দড়ি টানাটানিতে যারা এই মুহূর্তে একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।